দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাসিরুদ্দৌলা। আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সাথে আছেন স্টুডিওতে ডক্টর জায়েদুর রহমান, তিনি শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক। আমাদের সঙ্গে স্টুডিওতে কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হবেন এস.এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। তিনি এখনও এসে পৌঁছাননি, আশা করছি খুব শীঘ্রই তিনি চলে আসবেন। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মির্জা গালিব, সহকারী অধ্যাপক, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আমাদের আরেকজন অতিথি খুব শীঘ্রই আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমাদের আজকের আলোচনার যেটি শিরোনাম নির্ধারণ করেছি সেটি হচ্ছে যে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, এবং যে কারণে এই শিরোনাম আমরা দিয়েছি সেটি হচ্ছে একটি বক্তব্য যেটি জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি দিয়েছেন, এবং তিনি সেখানে বলেছেন যে একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে। তিনি বলেছেন যে আমরা তাওয়া গরম করছি, তাওয়া গরমে সময় লাগে, কিন্তু গরম হওয়ার পর যখন তাতে বুট দেবেন তখন ফুটতে সময় লাগবে না। এবং ডক্টর তাহের খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি সময় মতো সাবধান না হন তাহলে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমরা জনগণের কাছে তাদের নাম প্রকাশ করব, তাদের কণ্ঠ রেকর্ড আমাদের কাছে আছে, মিটিংয়ে তারা কি বক্তব্য দেন এর খবর আছে, আমরা আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। ডক্টর মির্জা গালিব, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যদি বক্তব্যটি মনোযোগ দিয়ে শুনে থাকেন, ডক্টর তাহের যেটি দাবি করেছেন সেটি হচ্ছে যে তাদের কাছে কণ্ঠ রেকর্ড আছে। আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে, যে কেন তিনি উপদেষ্টাদের নাম যদি জানেন তাহলে প্রকাশ করছেন না, সেটিতে যাওয়ার আগেও যে বিষয়টি জানতে চাই যে আসলে কি প্রক্রিয়ায় জামাতে ইসলামী উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড তাদের সংগ্রহে নিচ্ছেন, কারা সহযোগিতা করছেন, সেটি কি জামায়াত নিজে করছে নাকি সরকারের কোনো সংস্থা তাদেরকে এটি দিচ্ছে, এবং সার্বিকভাবে এই বক্তব্য আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং আজকের এই প্রোগ্রাম যারা দেখতেছেন দর্শক সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আমার বোধ হয় যে রাজনীতিবিদরা যে সমস্ত কথাবার্তা বলেন তার মধ্যে অনেক কিছু থাকে রেটরিক, অনেক কিছু থাকে জাস্ট বক্তব্য, এবং তার মধ্যে কিছু জিনিস ইন্ডিকেশন করেন এবং কিছু মিন করেন। তো আমি যদি রেটরিকের বিয়ন্ডে গিয়ে রাজনৈতিক বক্তব্যকে দেখার চেষ্টা করি, তাহলে আমার বোধ হয় যে যেহেতু নির্বাচন সামনে আসতেছে, বিএনপি এবং জামাত উভয়ই নির্বাচনকে সামনে রেখে যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয় এবং তার দলের জন্য একটা সুবিধাজনক জায়গায় হয়, সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারকে এক ধরনের চাপে রাখতে চাইতেছে। জামাতের ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের যে বক্তব্য আপনি কোট করছেন, সে বক্তব্যকে যদি আমরা একটু বিগার স্কেলে দেখি তাহলে দেখব যে উনি সরকারকে প্রেসারে রাখতে চাইতেছেন। আজকে আমি নিউজে দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়েও একই ধরনের আলাপ আলোচনা হয়েছে, যে তারা বলতে চাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের মধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা নিরপেক্ষ না এবং তাদের আচরণের ব্যাপারে অবজেকশন আছে। তো আমার বোধ হয় বিএনপি এবং জামাত, এই দুইটা বড় দল, একটা জোনে প্রবেশ করতেছে যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সে নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে তারা কিছুটা ইনফ্লুয়েন্স করতে চাইতেছে, কিছুটা নিরপেক্ষ রাখতে চাইতেছে, অন্য দলের দিকে যেন প্রশাসন এবং অন্তর্বর্তী সরকার আপনার ঝুঁকে না যায় সেটাকে নিশ্চিত করতে চাইতেছে। আর ভেরি স্পেসিফিকলি যেটা আপনি বলছেন যে কল রেকর্ডের ব্যাপারে, আমার বোধ হয় যে আমরা নাগরিক অ্যাক্টিভিজমের জায়গা থেকে রাজনীতিবিদরা যখন এরকম কথাবার্তা বলবে, আমরা তাদেরকে এটাকে ক্লিয়ার করার জন্য অবশ্যই বলবো। একজন ব্যক্তির প্রাইভেট রেকর্ড যদি হয় তাহলে সেখানে তো প্রাইভেসি দ্বারা এটা প্রোটেক্টেড, আপনি সেখানে ইন্টারফেয়ার করতে পারবেন না এবং সেটা নর্মের মধ্যে পড়ে না। যদি রাজনীতিবিদ হয় এবং যারা পাবলিক অফিসে আছে, তাইলে পরে এটা যদি তার এক্সিকিউটিভ ডিউটির সাথে রেলেভেন্ট হয়, তখন তার প্রাইভেট কনভারসেশনও আপনার তার পাবলিক ভ্যালু আছে, জনগণের জানতে চাওয়ার প্রশ্ন থাকতে পারে। কিন্তু অফকোর্স সেটা কোন ম্যাথোডোলজির মধ্যে দিয়ে আসতেছে, সেটা রাইট কিনা, আমার বোধ হয় যে আপনি ডেফিনেটলি মিন করতে চাইতেছেন যে এটার সাথে গোয়েন্দা সংস্থার কোনো সম্পর্ক আছে কিনা, যে যারা এটা তাদেরকে সাপ্লাই দিতেছে। তো সেই প্রশ্ন আসাটা অত্যন্ত ভ্যালিড, এবং আমার বোধ হয় যে আমরা যেটা বলবো সেটা হলো যে নন স্পেসিফিক কথাবার্তা না বলে, যে রাজনীতিবিদ স্পেসিফিকলি এখানে তাহের ভাই যে বক্তব্য দিচ্ছেন তার এটাকে মোর ক্লারিফাই করতে হবে যে উনি কোন সোর্স থেকে এটা বলতেছেন। কিন্তু দুইটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে একজন প্রাইভেট সিটিজেন, তার যখন আপনার ব্যক্তিগত প্রশ্ন আসবে সেখানে প্রাইভেসি, এটা আমাদের প্রচলিত আইনে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে প্রিজার্ভ। আমি যদি ইসলামের আইনে বলি, ইসলামের ফিলসফিতে বলি, এটা প্রিজার্ভ, আমরা সেখানে একেবারে ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই। কিন্তু যারা পলিটিক্যাল পজিশনে আছেন তাদের বক্তব্য, কথা এবং কাজ যেখানে পাবলিক ইন্টারেস্ট রিলেটেড, সেখানে জনগণের ইন্টারেস্টের জায়গা থাকতে পারে, কিন্তু সেটা উইথ ডিউ প্রসেস হইতে হবে।
ডক্টর জাহেদ, আপনার কাছে যেতে চাই তার আগে দর্শকদের একটু জানিয়ে রাখি যে জনাব এস.এম. সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, তিনি আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছে যাব, তার আগে ডক্টর জাহেদের কাছে যেতে চাই একটু এই প্রসঙ্গ নিয়েই, কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ, তিনিও কিন্তু বলেছিলেন যে উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁজছেন, কিন্তু সেখানেও তিনি নাম প্রকাশ করেননি। কিন্তু এই বক্তব্যটি আরও বেশি ইন্টারেস্টিং এবং একটু অন্যরকম, কারণ তিনি বলেছেন যে তার কাছে কণ্ঠ রেকর্ড আছে, তাদের কাছে কণ্ঠ রেকর্ড আছে, এবং কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, যদি সময় মতো উপদেষ্টারা সাবধান না হন তাহলে জনগণের কাছে নাম প্রকাশ করা হবে। ধন্যবাদ। মানে জনাব নাহিদ যখন এটা বলেছেন তখন আমরা একটা কথা বলেছি, তার যে অভিযোগগুলো আছে এগুলো আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা, নির্বাচন সবকিছুর সাথে ভেরি মাচ রিলেটেড। ওনারা প্রতারণা করেছেন, ওনারা অনেকে দলের সাথে অ্যালাইন্ড হয়েছেন, সো এটা তো নিরপেক্ষ সরকার না। কিন্তু জনাব নাহিদের বক্তব্যের মধ্যে তিনি যা দাবি করছেন কোনো বেআইনি কিছু নাই, ডিফারেন্স কিন্তু একটা মেজর। এটা নাহিদ উপদেষ্টা ছিলেন, তার নিজের কিছু ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স আছে, পরবর্তীতেও তিনি পেতে পারেন কোনো না কোনোভাবে, কিন্তু উনি এটা ক্লেম করছেন না যে আমার কাছে কল রেকর্ড আছে। মানে মেজর ডিফারেন্স হচ্ছে এই জায়গায়। গালিব ভাই যেভাবে বললেন দলগুলো চাপ দেওয়ার চেষ্টা করতে পারে। এখন দুটো প্রশ্ন, এটা কি নেই? ধরলাম ওনার কাছে নেই, উনি চাপ তৈরির জন্য একটা রেটরিক ব্যবহার করতে চাইছিলেন। এটা একটা বিভৎস ব্যাপার। আপনি নর্মালি বলতে পারেন যে মানে সরকার নিরপেক্ষভাবে, ওনারা আগেও বলেছেন তো জনাব তারেক, নাম প্রকাশ করে দিব, কোন উপদেষ্টা ষড়যন্ত্র লিপ্ত নাম প্রকাশ করে দিব। বা এই যে ওনারা যে লন্ডন থেকে যখন ডক্টর ইউনূস আসলেন নির্বাচনের তারিখ, তখন কিন্তু ওনারা প্রকাশ্যেই বলছেন যে ওই বৈঠকের পর থেকে বিএনপির প্রতি লিন করছে, ওনারা এই সমালোচনাগুলো করছেন, এগুলো রেটরিক। কিন্তু আপনি যখন স্পেসিফিকলি বলছেন এক ধরনের হুমকির মতো করে, ব্ল্যাকমেইলিং এর মতো করে, এবং এটা যদি না থেকে থাকে তাহলে একটা মিথ্যা তথ্য দিচ্ছেন, এটা ভয়ঙ্কর। এটা আমাদের যে রাজনীতির যে লিস্ট, মানে আমাদের গণতান্ত্রিক রাজনীতিতে রেটরিক আছে এবং সেটা যে পেরিমিটার, আমি মনে করি এটা মারাত্মকভাবে। আপনার কি মনে হয় যে মিথ্যা তথ্য দিচ্ছেন নাকি সত্যি সত্যি তাদের কাছে কল রেকর্ড? আমি নিশ্চিত নই, আমি পরের জায়গাটায় আসছি। আর যদি থেকে থাকে যেটা, আমি জাস্ট একটা মিনিট বলি, উনি যেহেতু এটা পাবলিকলি বলতেছেন, কাজে আমার মতে যে ব্ল্যাকমেইলিং ঠিক বলা যাবে না, কারণ প্রাইভেটলি তো করতেছেন না। মানে ইয়েতে ক্ষেত্রে মানে হ্যাঁ ঠিক আছে, কিন্তু পাবলিকলি বললেও তাহলে আমরা এটাকে এভাবে বলে একটা হুমকি দেওয়া হচ্ছে, এভাবে বলা হতে যেতে পারে। আচ্ছা না, ট্রু, আমি সেটা এগ্রি করি। কারণ আমরা যদি বলি যে ঠিক আছে আমি একটা জিনিস অ্যাটেক করলাম, আমি প্রাইভেটলি তারা ব্ল্যাকমেইল করতেছিলাম, এটা তো এই কেস। আচ্ছা ঠিক আছে, এটা হুমকি দেওয়া হলো। আচ্ছা, আর যদি থেকে থাকে তাহলে সেটা, এই প্রশ্নগুলো অনিবার্যভাবে আসবে। ওনারা পাবলিক অফিস হোল্ড করেন, কোনো সন্দেহ নাই, কিন্তু পাবলিক অফিস হোল্ড করে সেই রেকর্ডিংটা ডিউ প্রসেসে হয়েছে কিনা, তার চাইতে জরুরি কথা জামাতের নেতার কাছে যাওয়ার কোনো কারণ নাই, ফুল স্টপ। সরকার, আদালত, ধরলাম আদালতের কোনো একটা ক্ষেত্রে, কোনো একটা জায়গায় এটা আদালতের পারমিশন লাগবে বা সরকার করতে চাইলো, সেটা সরকারের কাছে কোনো একটা জায়গায় যদি থেকে থাকে, তাও যদি প্রসেস মেনে, সেটা জামাতের নেতার কাছে যাবে না, কোনোভাবেই সম্ভব না এটা। তো সুতরাং এর মধ্যে একটা মারাত্মক আইনি ব্যত্যয় হয়েছে, এবং আমি মনে করি সিরিয়াসলি সরকারের বিরুদ্ধে যেহেতু এই ধরনের অভিযোগ আছে, যেহেতু অভিযোগ করা হলো, যেখানে তারা মানে উনি সব কিছু বললেন যে একটা দলের হয়ে কি কি করা হচ্ছে, আমরা যদি মানে একেবারে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ না করে বলেই ফেলি, বিএনপিকে ইন্ডিকেট করে বলা হয়েছে যে বিএনপির হয়ে ওই উপদেষ্টারা সবকিছু সেট করছেন, মারাত্মক অভিযোগ। তাহলে তো একটা নির্বাচন ঠিকঠাক মতো হবেই না, এবং সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে। সরকারের উচিত জনাব তাহেরের প্রতি যে কোনো একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবেন, কারণ এখানের মধ্যে একটা ভ্যালিড জায়গা আছে। জনাব নাহিদের সাথে ডিফারেন্স কি আমি জানি, কিন্তু আমি এটা বলবো না। উনি কোনো আইন ভাঙেন নাই, উনি কোনো রাষ্ট্রের কোনো আইন ভাঙছেন না, কিন্তু জনাব তাহের তার যে এটা আছে এটা জানতে হবে। শেখ হাসিনার সময় ঘটনাগুলো ঘটতো এবং আমরা এগুলো নিয়ে খুব সিরিয়াস প্রটেস্ট করেছি। সে একই ঘটনা কি এখনো গোয়েন্দা সংস্থাগুলোই করে বেড়াচ্ছে, নাকি অন্য কোনোভাবে হচ্ছে, কি হচ্ছে, এগুলো আমাদের জানতে হবে। তো সুতরাং এটা নিয়ে খুব সিরিয়াসলি ডিল করা দরকার, এটা খুব হালকাভাবে দেখার স্কোপ কোনোভাবেই নেই। জি, জনাব সাইফ মুস্তাফিজ, আপনার কাছে যেতে চাই, এই প্রসঙ্গে যদি কিছু যোগ করতে চান যোগ করতে পারেন। আমার মনে আছে যে আপনাদের দলের কয়েকজন নেতা যখন কক্সবাজার গেলেন, তখন কিভাবে তাদের ছবি লিক হলো, সেটি কিভাবে গণমাধ্যমের কাছে আসলো, সেটি নিয়ে আপনারা গোয়েন্দা সংস্থা থেকে আঙুল তুলেছিলেন। আবারও যখন আরেকটি দলের নেতা যখন বলছেন যে তার কাছে কল রেকর্ড আছে, তখন আসলে সেই প্রশ্ন আবারও চলে আসে যে কল রেকর্ড আসলে তার কাছে কিভাবে যাওয়া সম্ভব বা আদৌ আছে কিনা। সেই প্রসঙ্গে আপনার কোনো বক্তব্য থাকলে বলতে পারেন। আর একটি জরিপ নিয়ে কথা বলতে চাই, আপনিও নিশ্চয়ই দেখেছেন, ইনোভেশন কনসাল্টিং এর একটি সাম্প্রতিক জরিপ। তারা গত মার্চ মাসের তুলনায় দলগুলোর ভোটার বেড়েছে না কমেছে সেটি নিয়ে একটা তুলনামূলক জরিপ তারা করেছে, এবং বিএনপি এবং জামায়াতের ভোটার বেড়েছে, কমেছে কেবল এনসিপির ভোটার। আপনারা কি এই জরিপগুলো আমলে নিচ্ছেন কিনা?
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার বিজ্ঞ দুই সমালোচক এবং টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে আসলে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রথমে দেখুন যে প্রসঙ্গগুলি অনেকটা ওনারা ক্লিয়ার করেছেন। নাহিদের জায়গাটাও ভাই বলেছেন যে আসলে উনি কিন্তু জাস্ট বলেছেন যে সে জায়গা থেকে, এবং জামাতের যিনি বলেছেন সেটা আসলে একটা কনসার্নিং বিষয় আসলে, কারণ এইভাবে পাবলিকলি একরকম থ্রেটেন করা, এটা তো আসলে রাষ্ট্রের জন্য, এবং এখানে অনেকগুলো ব্যাপার আসলে সংশ্লিষ্ট হচ্ছে, গোয়েন্দা সংস্থা বা তার সাথে কি কথা হয়েছে, তিনি কেন এটা বলছেন না, এটা কি আসলে কোনো বার্গেনিং টুল বা কি হিসেবে সে আসলে ব্যবহার করতে যাচ্ছে, এই ব্যাপারগুলো আসলে ক্লিয়ার হওয়া উচিত। সে জায়গা থেকে আমি মনে করি যে জামাতের যারা আছেন এটা আসলে ক্লিয়ার করাটা তাদের উচিত। এবং সার্বিকভাবে আসলে আপনি যেরকম কক্সবাজারের কথাটা উল্লেখ করলেন, এখন অভ্যুত্থানের পরবর্তী সময়ে মানে রাতারাতি কিন্তু আমাদের যে সিস্টেমেটিক পরিবর্তনের কথাটা আমরা বারবার চেয়ে আসছি সেটা কিন্তু হয়নি। আপনি ডিজিএফআই এর কথা বলেন বা গোয়েন্দা সংস্থার যে কথাগুলো বলছেন, আপনারা কিন্তু যে আয়নাঘনের যে প্রতিবেদনগুলো দেখলেন সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বিভিন্নভাবে যে আলামতগুলো ছিল সেগুলো কিন্তু নষ্ট করে ফেলার একটা প্রয়াস বা চেষ্টা করা হয়েছে। তার মানে এই গুম খুনের সাথে যে বাহিনীর যেই ব্যক্তিগুলো জড়িত ছিল, যে কলুষিত ব্যক্তিগুলো জড়িত ছিল, তারা কিন্তু 5 তারিখের পরেও নানাভাবে চেষ্টা করেছে এই জায়গাটাতে কাজ করার। এবং যখন এই গুমের শিকার যারা ছিলেন তারা যেও কিন্তু অনেকে চিনতে পারছিল না, কারণ টাইলস উঠে ফেলা হয়েছে, যেই ঘরের কক্ষ যেরকম ছিল সেটা ভেঙে একটু বড় করা হয়েছে, এরকম অনেক রকম কনস্ট্রাকশনাল কিছু চেঞ্জ আমরা দেখতে পেয়েছি। এবং গুম কমিশনের রিপোর্টেও কিন্তু সেটি এসছে। তার মানে কি যে আওয়ামী লীগের সাথে যে কানেক্টেড যেই ফ্যাসিলিটির যেসব বডিগুলো ছিল বিভিন্ন প্রতিষ্ঠানে, স্পেশালি এই বিশেষ প্রতিষ্ঠান ডিজিএফআই বা এই সংস্থাগুলোতে, তারা কিন্তু নানাভাবে আবার তাদের কার্যক্রম চালাচ্ছে। এবং বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে, এটা কিন্তু বিএনপিরই প্রথমে একজন বড় নেতা হচ্ছে এই কথাটি তুলেছিলেন যে তাদের কাছে এরকম 10 জনের লিস্ট আছে। তার পরবর্তীতে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম এরকম একটা কথা বললেন, আবার জামাতের কথাগুলো বললেন। তো এইগুলো আসলে রাজনৈতিক দলগুলোর থেকে আসাটা আসলে আমাদের কাছেও দুঃখজনক। মানে ইভেন আমি আমার দলের জায়গা থেকেও বলছি যে আমরা তো আসলে এরকম চাইনি যে আমরা আসলে এই উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে এরকম করে বিষাদাগার গাইতে হবে বা তাদেরকে নিয়ে আসলে আমাদেরকে এত সমালোচনার জায়গা তৈরি করতে হবে। বরঞ্চ আমরা চেয়েছিলাম যে তারা একটি সুন্দর সিস্টেমেটিক চেঞ্জ করে দিয়ে আসলে নতুন একটি বাংলাদেশের জন্য একটা নির্বাচন তারা আয়োজন করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে কোনো পরিবর্তন তো হয়নি, বরঞ্চ সেই আগের টুলগুলোর কিছু মানুষ আবার ফিরে আসছে, কেউ পালিয়ে যাচ্ছে, আবার তাদেরকে আবার দেখা যাচ্ছে যে আপনি জানেন যে 30 জনের যেই আসামি যারা আছেন তাদের মধ্যে 15 জনকে সেনা আইনে আবার দেখা গেল যে তাদের ওখানে একটা সেফ হাউসের মতো করে একটা বাসায় কারাগার বানিয়ে তাদেরকে রাখা হচ্ছে। যেখানে ট্রাইব্যুনালে বিচার চলছে সেখানে ট্রাইব্যুনালের উপরে নির্ভর না করে সেখানে তারা তাদের মতো করেই বিচার কার্যক্রম করতে চাচ্ছে কিনা, বা এখানে আইন বিভাগের উপরে একরকম হস্তক্ষেপ করা হচ্ছে কিনা, এটা তো নতুন বাংলাদেশ, এই জায়গাটা আসলে আমরা চাইনি। তো এই জায়গাগুলো যখন বারবার করে হয়ে আসছে এবং আমরা যে তরুণরা বা আমরা যেই ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একসাথে কাজ করেছি, সেটা তৈরি হয়েছে আসলে তাদের মধ্যে যে দূরত্ব সেই জায়গাগুলোকে কেন্দ্র করে। এবং এই সুযোগটাই কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে যে ফ্যাসিবাদের সময় ফ্যাসিলিটেড বিভিন্ন টার্মে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ছিল তারাই সুযোগটা নিচ্ছে। জনাব সাইফ, এই যে জনাব নাহিদের যে কথার প্রসঙ্গ এসেছে সেইখানে আমি যদি একটু আপনাকে জিজ্ঞেস করি, যুগান্তর আজ একটি খবর প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে যে এনসিপির কাছে সেফ এক্সিট কারা চাইছেন তার তালিকা আছে এবং শিগগিরই তারা সেটা প্রকাশ করবে। এটি তো এর আগে আমরা জেনেছিলাম যে আপনাদের আহ্বায়কের বক্তব্য, এবং আপনারা অনেকেই বলেছিলেন যে উনি ভালো বলতে পারেন। এটি আজকে যুগান্তরের একটি খবর এসেছে। তো আমি এটি আপনার কাছে জানতে চাচ্ছি যে এটি কি আসলে এখন তাহলে দলের অবস্থান যে আপনাদের কাছে তালিকা আছে এবং আপনারা প্রকাশ করবেন? না, এটা তো আমাদের দলীয় অবস্থান না। মানে আপনি যদি একটু কোট করতেন যে মানে কে বলেছেন বা এটা যদি একটু জানাতেন। না, এটি কেউ বলেননি, এটি তারা এই শিরোনামে একটি খবর প্রকাশ করেছে যেখানে তারা আপনাদের দলের নেতাদের বিভিন্ন জনের নাম প্রকাশ না করে তারা করেছেন। না, সেটি যদি ভিত্তিহীন হয় তাহলে সেটা আপনি বলতে পারেন যে এটি ভিত্তিহীন। আমি সেটি আপনার কাছে ক্লিয়ার হওয়ার জন্যই জানতে চাইলাম যে এটি কি আপনাদের দলীয়ভাবে আমাদের কাছে কোনো এরকম লিস্ট বা এরকম কোনো কিছু আমরা তৈরি করিনি। তবে আমাদের কিছু উপদেষ্টার উপর ক্ষোভ আছে, কারণ এই যে একরকম মানে একটা বড় দলের প্রতি তাদের যে বায়াসনেস বা তারা যেভাবে আসলে তাদের কার্যক্রমটা করা কথা সেটা যেখানে হচ্ছে না, সেটা নিয়ে আসলে আমাদের একটা আক্ষেপের জায়গা তৈরি হয়েছে। এবং আমরা চাইনি যে আসলে এরকম আক্ষেপটা জুলাই পরবর্তী সময় তৈরি হোক। আবার আপনি একটা জরিপের কথা বলেছিলেন যে এই জায়গাটাকে আমরা আসলে কিভাবে দেখি বা আসলে আমলে নেই কিনা। হ্যাঁ, আমরা অবশ্যই জরিপগুলো আমলে নেই। আবার কিছু জায়গা আছে, ধরেন আইআরএল নামে একটা ইনস্টিটিউশন ছিল যারা হচ্ছে যে 2018 সালে
একটি জরিপ করেছে, সেখানে 66% মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে বা আওয়ামী লীগকে চায়, এরকম একটি জরিপ দিয়ে। এবং আওয়ামী লীগের সময় আপনি এরকম এই জরিপেও কিন্তু বলছে যে আওয়ামী লীগকে জরিপের গুলো দেখবেন, এবং মজার ব্যাপার হয়েছে এই সবগুলো জরিপেই আপনি দেখবেন যে আওয়ামী লীগকে কোনো না কোনো ভাবে তারা ফ্যাসিলিটেট করছে। এখন কথা হচ্ছে যে কয়জনের উপরে জরিপ হচ্ছে, স্যাম্পলিং গুলো কয়জনের উপরে ওনারা হচ্ছে? করেছেন 10,000 জনের কিছুটা। তো আপনি এখন এই 10,000 জন যদি গোপালগঞ্জ বা ফরিদপুর অঞ্চলে হয়, তাহলে তো স্বাভাবিকভাবে এটা 100%ও চলে যেতে পারে। শুধু গোপালগঞ্জ, না, আমি প্রসঙ্গটা বলছি, আপনি বিভিন্ন বিভাগের দাও ডেফিনেটলি। কিন্তু এখন আপনার যে স্যাম্পলিং যারা কার্যক্রম চালাচ্ছে তাদের মধ্যে কিন্তু আমি যেটা বললাম যে এই ডিজিএফআই এর মধ্যে যারা আওয়ামী লীগকে সার্ভ করেছে সেই মানুষগুলো তো 5 তারিখের পরে আনন্দে ঘোরাফেরা করেছিল। এখন না হয় তারা গ্রেফতার হয়েছে, তাও কিন্তু সুষ্ঠুভাবে যে এরকম বিচারিক প্রক্রিয়া তাদের যারা করছিল তারা কিন্তু যেতে পারেনি। তো সেক্ষেত্রে এই স্যাম্পলিংগুলো আসলে কোন প্রতিষ্ঠানগুলো করছে? এই 17 বছরে ধরে যা যেসব প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগের বৈধতা উদ্বোধন করেছে তারাই কি আবার নতুন করে তাদেরকে প্রাসঙ্গিক করতে যাচ্ছে কিনা? আপনারা খুব একটা আমলে নিতে এটা কোনোভাবে আমলে নিতে পারি না, কারণ আওয়ামী লীগকে আসলে সাপোর্টার যারা আছে তারা আসলে এখন গুপ্ত অবস্থায় আছে, কেউ বিদেশে পালিয়েছে, কেউ গোপালগঞ্জে আছে, এরকম একটা সিচুয়েশনে তারা আছে। আওয়ামী লীগের যে কোনো ভোটার থাকতে পারে এইটা আমি বিলিভ করি না, কারণ যদি থাকতো তাহলে আপনি যদি লাস্ট ইলেকশনের কথা আনেন তাদের আমি ধরে নিলাম যে 30%, 40%, 30%, না আমি বলছি আওয়ামী লীগের যে ধরে নেন যে 30%, 40% যেসব ভোট কাস্ট তারা দেখাতো, ইভেন মোর দেন 50%, তাহলে তাদের তো তারা ভোটই দিতে দেয়নি। আপনি লাস্ট ইলেকশনেও যদি দেখেন 5 to 7% ভোট কাস্ট হয়েছে, এবং এই ভোট কাস্টের যে এই স্যাম্পলিং এর জায়গাটা এখন কিন্তু ফ্লোটিং ভোটারই অনেক, তরুণ যে ভোটার এটা 40%-এর উপরে। আপনি কিভাবে ডিফাইন করে দিচ্ছেন যে এই মানুষগুলো আসলে আওয়ামী লীগকে ভোট দিবে? ভোটারের কি আবার কোনো সংজ্ঞায়ন হয় কি নাকি, যেটা বিএনপির ভোটার, এটা আওয়ামী লীগের ভোটার, এটা এনসিপির ভোটার? ভোটার তো সেই সময় নিজে আসলে ডিসিশন নেবে যে আসলে সে কাকে ভোট দিবে। এবং আপনি যদি মনে করেন যে এটাকে কোনোভাবে বৈধতা দিবেন, আপনি কি মানে শয়তানের মধ্যে ভালো শয়তান খারাপ শয়তান এটা কি বলতে পারেন? শয়তানের মধ্যে তো কোনো ডেফিনিশন করা যায় না, মানে শয়তান ভালো হয় না খারাপ হয় না, মানে এর মধ্যে আপনি ভালো কোনো শয়তান খুঁজে পাবেন না। আওয়ামী লীগ সেই একটা দল যারা 17 বছর ধরে ভিন্ন মতকে দমন করেছে, ভিন্ন মতের যেসব রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকে গুমখুন করেছে, যে তরুণরা গণঅভ্যুত্থানের সময় ইনভলভ ছিল, 7 বছরের রিয়া গোপকে মেরেছে, এরকম অসংখ্য ঘটনা আওয়ামী লীগ সংগঠিত করতে পেরেছে শুধুমাত্র শেখ হাসিনার জন্য না। শেখ হাসিনাকে যেই সব প্রতিষ্ঠানগুলো মিলে, যেসব দলের নেতাকর্মীরা মিলে সাপোর্ট দিয়েছে তাদের থ্রুতে কিন্তু তারা করতে পেরেছে। তো এই দলকে কোনোভাবে বৈধতা দেয়া, কোনোভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক করা অথবা নির্বাচনে প্রাসঙ্গিক করার কোনো সুযোগ নেই। এই দলকে বৈধতা দেওয়ার জন্য এই ধরনের জরিপগুলো করা হচ্ছে ডেফিনেটলি। ডক্টর জাহিদ, আপনি জরিপ দুটো কথা একটু বলা দরকার। 1 মিনিটের মধ্যে। সেটা হলো যে প্রতিষ্ঠানগুলো জরিপ করেছে, ইনোভেশন, ব্রেইন, ভয়েস ফর রিফর্ম, মানে এরা কেউ কোনোভাবে আওয়ামী লীগের সাথে জড়িত না। আমি এনাদেরকে চিনি, জানি। এক, প্রসিডিউরাল স্যাম্পলিংয়ে কোনো রকম কোনো সমস্যা নেই। নাম্বার 2, তাদের ইন্টেনশনের মধ্যে কোনো খারাপ কিছু নাই। এখন সমস্যা আছে, এমন এই জরিপটা আমি মানি কিনা, আমি এই জরিপটা মানি না। কেন মানি না? এই যে আমার সামনে আমি এখন খুললাম 2024 সালে ভারতের নির্বাচনের যতগুলো জরিপ হয়েছে, যেমন ধরুন এনডিএ কত সিট পাবে, ইন্ডিয়া জোট 234 সিটস পেয়েছে। আমি জরিপের কয়েকটা সংখ্যা বলি, 149 পাবে বলছে, 155, 118, 93 পাবে, এই জরিপও আছে। মানে কি হবে তার আশপাশেও যায় নেই। আর এনডিএ কি পাবে তার আশপাশেও নেই। এমনকি এক্সিট পোল, যেটাকে আরো বেশি ডিসাইসিভ মনে করা হয় জরিপের ক্ষেত্রে, সেখানেও কম বেশি একই অবস্থা। তাহলে আমার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এইরকম যে আমাদের এই অঞ্চলের মানুষ এইসব জরিপে আসলে খুব সঠিকভাবে তথ্য দেয় বলে আমি মনে করি না। আমি আবারও বলছি, আমি কিন্তু ওনাদের বা ইন্ডিয়ার যে এই 25টা 30টা জরিপ সবাই প্রসিডিউরাল ভুল করেছে আমার মনে হয় না, সবার ইন্টেনশন ছিল ব্যাড আমার মনে হয় না। তো আমারও এখানে মনে হয় যে, এটা আমি জানি যে এটার মধ্যে কোনো ব্যাড ইন্টেনশন নেই, প্রসিডিউরাল ভুল নেই। আর একটা জায়গায় আমি একটু সাইফের সাথে দ্বিমত করি, সেটা হচ্ছে আওয়ামী লীগের এই সংখ্যাটা জানতে আমি কৌতূহলী। এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং এই জরিপের আগে আমার একটা ধারণা ছিল, আমি ধারণা করে বলতাম এটা আমি নিতে পারি না যে শেখ হাসিনার শুধু জুলাই আগস্টের কথা না, এর আগেও সারা এত বছর যা করেছে, তারপর এর পরও আমার হিসাবে রাউন্ড 20% মানুষ মতো আওয়ামী লীগের সমর্থক আছে। ওনাদের মতে 6.3% ছিল মার্চে, যেটি এখন বেড়ে 12.1% হয়েছে। একটা বিরতি থেকে ফিরে এসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারি। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। ডক্টর জাহেদ, এবার আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটি সাধারণ প্রশ্ন আপনাকে আমি করতে চাই, সেটি হচ্ছে যে এতদিন ধরে যে প্রশ্নটা এই সরকার ক্ষমতায় আসার পর থেকে
যে প্রশ্নটা মানুষ সবচেয়ে বেশি আমাকে করতো যখন কোনো অনুষ্ঠানে যেতাম, সেটি হচ্ছে যে নির্বাচন কি হবে। এরপরে যখন ফেব্রুয়ারিতে ডেট আসলো তখন হলো যে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে। কিন্তু গত কিছুদিন ধরে আমি খেয়াল করছি যে তারা জিজ্ঞেস করছেন যে এই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা, নাকি নির্বাচনের আগে নতুন কোনো সরকার আসবে। আপনি কি এই ধরনের কোনো প্রশ্নের মুখোমুখি হচ্ছেন? কি মনে হয় যে কেন হঠাৎ করে এই প্রশ্ন উঠছে? হ্যাঁ, আমি এই ধরনের প্রশ্নের মুখোমুখি হচ্ছি। মানে হয়েছে কি, কতগুলো গুজব কেউ কেউ মাঠে ছাড়ার চেষ্টা করেন। মানে একটা ঘটনা এরকম আছে, আমি এটা বলতে চাই, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকারটা এই সময় পত্রিকায় হয়েছিল, উনি এটা ডিসওন করেছেন, বিশেষ করে জামায়াতের সিটের নেগোসিয়েশনের যে জায়গাটা সেটা, তারপরে জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিয়ে উনি উল্লেখ করেছেন। কিন্তু ওই ইন্টারভিউতে আরও কয়েকটা জিনিস ছিল, এর মধ্যে একটা খুব সিগনিফিক্যান্ট জিনিস ছিল, আমরা ওইটা নিয়ে অনেকে কথা বলিনি, যেহেতু উনি এটা একটা অংশ ডিনাউন্স করেছেন। ওর মধ্যে একটা জায়গায় ছিল জাতীয় পার্টি নিষিদ্ধ করা নিয়ে যখন প্রধান উপদেষ্টার সাথে তারা দেখা করতে গেছেন, প্রধান উপদেষ্টা নাকি ক্যাটাগরিক্যালি জানিয়েছেন খুব শান্তভাবে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তিনি আর থাকবেন না। মানে আমার কাছে এই জিনিসটা নিয়ে আলোচনা হওয়া দরকার। আমার জায়গা থেকে আমি যতদূর সম্ভব আলোচনায়, যে আমি আজকেও সেটাকে আলোচনায় আনার চেষ্টা করলাম। ফলে যদি এইরকম একটা পরিস্থিতি তৈরি করা যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এবং প্রধান উপদেষ্টা তো একবার রিজাইন করার পরিস্থিতিতে চলে গিয়েছিলেনও, খুবই ভুল হবে। আমি অন্যায় শব্দটাই ব্যবহার করতে চাই। এরকম একটা ঝড়ঝাপটার জাহাজে উনি আমাদের ছেড়ে চলে যাবেন, আমরা এটা কোনোভাবেই অ্যাগ্রি করতে না। উনি যদি এরকম কথা বলেন, আমরা গিয়ে যমুনা ঘেরাও টেরাও করতে পারি যে আপনাকে থাকতে হবে। ইতিহাসে প্রথমবারের মতো কেউ যেতে চেয়েছে, কিন্তু আমরা ধরে রাখতে চাইবো। কিন্তু এই ধরনের যমুনা ঘেরাও করার জন্য আপনার সাথে কি পরিমাণ মানুষ থাকবে বলে আপনার মনে হয়? জানি না, এই যে রাজনৈতিক দলের নেতাদের কি পাবেন মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় পাবো। এনসিপি কে বলবো, এনসিপি সবাইকে নিয়ে টিয়ে চেষ্টা করবো। মানে ব্যাপারটা আমরা এটা বলতে চাইছি, সেটা হলো ওনাকে থাকতে হবে, কিন্তু উনি চলে যেতে পারেন। আসলে পরিস্থিতিটা কিন্তু ওইরকম আছে। ফলে কেউ যদি এরকম পরিস্থিতি তৈরি করে যে নির্বাচন আর ফেব্রুয়ারিতে হচ্ছে না, তাহলে কিন্তু সরকার পাল্টে যাওয়ার সম্ভাবনা নেই তা না, উড়িয়ে দিচ্ছি না। এবং বাংলাদেশের এই ভাগ্য নিয়ে খেলতে চায় দেশে বিদেশে, এমনকি খুব সারপ্রাইজিংলি মানে আমাদের বাংলাদেশ ডিস্টেবিলাইজ করতে চায় তো আওয়ামী লীগ আছেই। শেখ হাসিনা তখন খুবই নিয়মিত কথা বলছেন, প্রায় প্রতিদিন কথা বলছেন, আমি দেখছি। বাংলাদেশের নির্বাচন চাই মুখে ভারত বলছে, কিন্তু ভারতের জন্য সবচেয়ে ফেভারেবল হচ্ছে একটা আনস্টেবল বাংলাদেশ। তারা আওয়ামী লীগকে এখানে নতুন করে আবার মানে এখানে প্রতিস্থাপন করার জন্য সেটা বেস্ট অপশন। এটা কেওটিক বাংলাদেশের চাইতে ভালো কিছু তার জন্য হয় না। আবার যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে ছিলেন, এই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, এদের একটা অংশ অ্যানার্কিস্ট অ্যাটিটিউড এখন দেখতে পাচ্ছি। তারা কোনোভাবেই চাইছেন না মনে হয় বাংলাদেশ একটা নির্বাচনের মাধ্যমে এটা হোক, কারণ এই মুহূর্তে তারা অনেকেই ইনফর্মালি বেশ পাওয়ারফুল হয়ে আছেন। তো সেই পাওয়ারগুলো তো আসলে একটা নির্বাচিত সরকার হলে কমে যাবে। তো তারা মিলে যদি এমন একটা প্রেক্ষাপট তৈরি করতে পারেন যে নির্বাচন আনসার্টেইন হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, সুতরাং একটা ডিফারেন্ট সরকার হবে না তা না। তবে ওই সম্ভাবনা খুব বেশি দেখি না। কারণ হলো ফেব্রুয়ারিতে নির্বাচন না করার পক্ষে মানে অনেকগুলো স্টেক হোল্ডার তো থাকে। আমি এটা একদম সিরিয়াসলি মনে করি, যখন কেউ নির্বাচন না করে যদি এটা টানতে থাকবো যদি মনে করি, তাহলে আসলে দেখা যাবে নির্বাচন পিছিয়ে যাক, এই স্টেকের ওজন, ওখানে যারা এটা স্টেক দেবে তাদের ওজন খুব কম। আমি নির্বাচন চাই, ধরেন এখন পর্যন্ত অন্তত মুখে কোনো রাজনৈতিক দল বলে নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। অন্তত বিএনপি, যে দলটা সবচেয়ে সংখ্যায় বা ওজনে বড়, সে তো আসলেই খুব সিরিয়াসলি চায় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইলেকশন। সরকার ইজ ভেরি সিরিয়াস, বিশেষ করে অ্যাটলিস্ট প্রধান উপদেষ্টা খুব সিরিয়াস নির্বাচনের ব্যাপার। উনি এটা নিয়ে কিন্তু রিপিটেডলি ওনার কথা বলে যাচ্ছেন। সেনাবাহিনী সরকারের পার্ট, তারপর আমরা আসলে একটু, আমি ডিবেটে আজকে ঢুকছি না, সেনাবাহিনীকে আমি একটু আলাদাভাবে দেখছি পোস্ট 5 আগস্ট। সেনাবাহিনী চায়, ব্যবসায়ীরা চায়। আমি অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, টপ, মিডল এবং ছোট ব্যবসায়ী। একটা কারা চায় না ডক্টর জাহেদ? আসছি, এ তো গেল। চায় না আমরা ধরে নেই যদি সরকারের মধ্যে থাকা গুজব, আমি একটু নানান ফর্মে, আর ঠিক গুজবও না, মানে আমরা তো এবারকার এই সরকার তো আমাদের পরিচিত মানুষজনের সরকার। সো কোনো না কোনো ফর্মে কিছু না কিছু তথ্য আমরা পাই। ধরলাম কিছু উপদেষ্টা যদি মনে করেন যে না এটা এরকম হবে না, আমি কাগজে কলমে ধরে নিলাম যে একটা রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, কাগজে কলমে ধরছি, কারণ হলো তারা প্রার্থী দিয়ে মারাত্মক ক্যাম্পেইন করছে, কিন্তু এখন পর্যন্ত তারা তারপরও কিছু ইস্যু নিয়ে মাঠে এমনভাবে আছেন, আমার কাছে এগুলো ইললজিক্যাল মনে হয়। যদি এগুলো সরকার এবং বিএনপির উপরে চাপ হিসেবে হয় রাজনৈতিক, দ্যাটস ফাইন, কিন্তু যে লোয়ার হাউসের পিআর এরকম নিয়ে তারা আজকেও আন্দোলন করেছে। কিন্তু জামায়াত তো 1 বছর আগে থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা একটা ফেয়ার সব আসনে প্রার্থীও দিয়ে দিয়েছে। একটা ফেয়ার নির্বাচন এখনকার স্ট্যাটাস কোতে কি প্রবলেম তৈরি করবে জানেন? আমি জানি না, কেউ দ্বিমত করতে পারেন। জামাতের যে সার্ভে আসছে
তাতে তো খুবই নেক অ্যান্ড নেক অবস্থা মনে হয়। আমার কাছে আসলে মনে হয় না পরিস্থিতিটা জামাতের এত ফেভারে আছে। ফলে জামাত এই মুহূর্তে এই স্ট্যাটাস কোতে জামাত কিন্তু খুবই পাওয়ারফুল, এটা ফ্যাক্ট। বিএনপিও পাওয়ারফুল, এই সরকারের উপরে বিএনপির বিভিন্ন জায়গায় প্রভাব আছে, এনসিপিরও প্রভাব আছে, আমাদের আগের ছাত্র যারা সমন্বয়ক ছিলেন প্রভাব আছে কম বেশি, এটা আমি কার কত পার্সেন্ট সেটা যাচ্ছি না, জামাত যথেষ্ট প্রভাব আছে, ইনফ্লুয়েন্স আছে। তো নির্বাচন হওয়া মানে তো হচ্ছে একচ্ছত্রভাবে, যদি বিএনপি জেতে, একচ্ছত্রভাবে একটা দলের হয়ে যাওয়া। সুতরাং এই স্ট্যাটাস কো কিন্তু জামাতকে সাহায্য করছে। নির্বাচনটা জামাত চাইছে তা বলছে, চাইছে না তা বলছে, যদি আরো সামনে নিয়ে যাওয়া যায়। কি হচ্ছে, জামাত বিলম্বিত করতে চাইছে, জামাত সাংগঠনিকভাবে আরো স্ট্রাকচারড হতে পারে, জামাত একটা জোট করতে চাইছে। আমি আপনার এই বক্তব্য নিয়ে একটু বলবো, একটু যোগ করি, একটা জোট করতে চাইছে, সেই জোটটা যদি ইসলামী একটা জোট হয়, সাথে অন্যদেরকে রাখতে পারে। ফাইনালি বিএনপির কিন্তু গ্রাসরুটে নানান দুর্নীতি অনিয়মের কারণে বিএনপির কিন্তু বদনামও হচ্ছে। সো এটাকে যদি আরো সামনে নিয়ে যাওয়া যায়, বা জামাতের জন্য একটা ফেভারেবল কন্ডিশন আছে। সো নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে জামাত গেইন করে, আমি দেখছি। জি, ডক্টর মির্জা গালিব, আপনি শুনছিলেন ডক্টর জাহিদের বক্তব্য, এবং তিনি বলেছেন যে জামাত নির্বাচন চায় না, সেটা উনি বলতে চান না, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে যে জামাত নির্বাচন বিলম্বিত করতে চায়, কারণ সেটি থেকে জামাত কোনোভাবে লাভবান হতে পারে। এটা তো মানে উইথ ডিউ রেসপেক্ট টু জাহেদ ভাই, খুবই ওয়াইল্ড থট আর কি। ধরেন যে আপনি আর্গুমেন্ট যদি করতে থাকেন একটার পর একটা, বহুভাবে বহু চিন্তা করতে পারেন। ধরেন যে আমি যদি এটার কাউন্টার জায়গা থেকে দেখি, যে আপনি যে কয়েকটা সার্ভে এখন দেখবেন, ইনোভেশনের সার্ভে যদি দেখেন এবং ব্র্যাকের সার্ভে যদি দেখেন, বিএনপি এবং জামাতের মধ্যে ভোটের ডিফারেন্স হচ্ছে লেস দ্যান 5%। আপনার 2, 3, 4 চারটা সার্ভে, আপনার দুইটা ডিফারেন্ট ডাটা পয়েন্টে টোটাল 4টা সার্ভে হয়েছে, যে সবগুলোতে অন অ্যান অ্যাভারেজ করলে আপনি 3-4%-এর মতো ভোটের ডিফারেন্স পাবেন এই সার্ভেগুলোতে। ইনোভেশনেরটা কিন্তু বলছে বিএনপির ভোটার এখন 40% আর জামাতের হচ্ছে 17.5%। না না না, এই ডাটা ঠিক নাই, কারণ আপনাকে নর্মালাইজ করতে হবে। তার কারণ হলো কি, আপনার হচ্ছে ওদের 50%-এর মতো হলো যারা আনডিসাইডেড ভোটার, তো এবং যারা হচ্ছে ডিসাইডেড তাদের মধ্যে কেউ কেউ ওনাদেরকে এক্সপ্রেস করছে ওপিনিয়ন, কেউ কেউ করে নাই। তো আপনি যদি একেবারে যারা ওপিনিয়ন দিচ্ছে তাদের মধ্যে পার্সেন্টেজ করেন, তাহলে ওই পার্সেন্টেজটা হলো বিএনপি এবং জামাতের মধ্যে পার্থক্য। আপনার ইনোভেশনের দুইটা সার্ভে আছে, আমি দুইটাকেই দেখছি, ব্র্যাকেট দুইটাকেও দেখছি, 2-3-4%-এর মতো। আপনি ডাটাটা ডাবল চেক করেন, আমার চেক করা আছে, এই কারণে আমি বলতেছি 2-3-4%-এর মতো। এর সাথে আপনি যদি যোগ করেন যে ডাকসু এবং জাকসুতে যে নির্বাচন হয়েছে, সেইখানে আপনার ছাত্র দলের এগেনস্টে ছাত্র শিবিরের যে পারফরমেন্স, এবং খুব সম্ভবত আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই রকম পারফরমেন্স দেখবেন। এই দুইটা যদি আপনি মিলান, তাহলে আমি বলবো যে জামাত বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে ভালো ইলেকটোরাল পজিশনে আছে এখন। এতটা কখনোই ছিল না। 91 এবং 96 নির্বাচনে বিএনপি এবং জামাতের মধ্যে ভোটের পার্থক্য আপনার প্রায় 20%-এর মতো ছিল। জামাতের ভোট অন অ্যান অ্যাভারেজ 10-12% ছিল, বিএনপির ভোট 30-র উপরে ছিল মোরাললেস। তো সেই জায়গা থেকে এখন জামাত যে ইলেকট্রাল পজিশনে আছে, সেই পজিশনটা আমি মনে করি ওয়ে বেটার, এবং নির্বাচন চাওয়ার জন্য জামাতের যথেষ্ট আগ্রহী হয়ে ওঠার কারণ আছে। এবং এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন যে বিএনপি সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল পজিশনে আছে, তাদের বিভিন্ন জায়গায় কমিটি উপকমিটি নিয়ে দ্বন্দ্ব আছে, চাঁদাবাজি নিয়ে বিভিন্ন জায়গায় বক্তব্য আছে, দলকে তারা ঠিকঠাক মতো রিঅর্গানাইজ করতে পারে নাই। তো সেই হিসাবে যে কোনো বিচারে আপনি জামাতের জন্য এটা ভালো ইলেকট্রাল জায়গা। এই জন্য জাহিদ ভাই যেটা বলতেছেন, আমি মনে করি এটা খুবই উইক আর্গুমেন্ট। কিন্তু এখানে আমি আরেকটা আর্গুমেন্ট করবো, দেখেন, সেটা হলো যে জাতীয়ভাবে আমরা যখন এই আলাপ আলোচনা করতেছি, আমাদের ফোকাসটা কোন জায়গায়? এই আলোচনাটা হলে আমি ফোকাসটা করতেছি বিএনপি ভার্সেস জামাত, এবং দেখার চেষ্টা করতেছি যে বিএনপির পলিটিক্যাল এবং দলীয় ইন্টারেস্ট এবং জামাতের পলিটিক্যাল এবং দলীয় ইন্টারেস্ট ডাইভার্জ করে কিনা একজন আরেকজনের জায়গা থেকে, এবং একটা অবিশ্বাস, দ্বন্দ্ব, সন্দেহ, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা এই জায়গা থেকে। কিন্তু আসলে এই পুরো সিচুয়েশনটাকে আমাদের দেখা উচিত যে আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ উত্তর সময়ে আমরা বাংলাদেশে একটা ন্যাশন বিল্ডিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতেছি। এখানে আমার টার্গেট হলো আমি বিয়ন্ড ফ্যাসিবাদ যাইতে চাই, আমি বিয়ন্ড আওয়ামী লীগ যাইতে চাই। এই বিয়ন্ড ফ্যাসিবাদ এবং বিয়ন্ড আওয়ামী লীগ যারা যারা আমার রাজনৈতিক দল, ইনস্টিটিউশন, তরুণ প্রজন্ম, এদের সবার মধ্যে আমার একটা কনসেনসাস থাকা উচিত। তো এই জায়গায় আমি মনে করি যে দেখার পদ্ধতিটা আমি রাইট মনে করি না, বরং এই যে ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে আমাদের যে আলাপ আলোচনাটা হইতেছে, আমাদের চোখটা ওইখানে থাকা দরকার। যে বিএনপি বড় রাজনৈতিক দল, দেখেন জামাত আগে থার্ড রাজনৈতিক দল ছিল, এখন আওয়ামী লীগের পরে সেকেন্ড রাজনৈতিক দল আমি যদি বলি, বিএনপির সাথে কম্পিট করতেছে। তরুণদের রাজনৈতিক দল আসছে এনসিপি, এর বাইরে আরো ছোট ছোট রাজনৈতিক দল হচ্ছে আপনার রাজনৈতিক প্রক্রিয়ায় হাসিনার এগেনস্টে ছিল।
তো এখন আমাদেরকে আসলে দেখতে হবে যে আমরা সবাই মিলে কিভাবে একটা সেকেন্ড বাংলাদেশ গড়তে পারি, একটা সেকেন্ড রিপাবলিক গড়তে পারি, যেখানে আমরা বিয়ন্ড ফ্যাসিবাদ যাব, বিয়ন্ড আওয়ামী লীগ যাব। সেটি আপনার এক্সপেকটেশন, কিন্তু বাস্তবে মাঠে যেটি দেখা যাচ্ছে, যেই কারণে আসলে জামায়াত কি নির্বাচন কিছুটা বিলম্বিত করতে চায় কিনা সেই প্রশ্নটি উঠছে, সেটি হচ্ছে যে জামায়াত এখন সাম্প্রতিক যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করছে, যেমন তারা বলছেন যে তারা নিম্নকক্ষীয় পিআর চান, যেটি শুরু থেকে আলোচনার মধ্যে ছিল না। হঠাৎ করে তারা এই বিষয়টি নিয়ে অনেক বেশি জোর দিচ্ছেন, বলছেন যে এটি ছাড়া তারা নির্বাচনে যাবেন না। আবার তারা গণভোটের সময়টা কখন হবে, নভেম্বর, যেমন নির্বাচনের দিন হবে নাকি নভেম্বরে হবে। যোগ করি, পিআর শুধু দেরি করানোর জন্য না, যে দলটা পিআর চাইছে উনি বলতে পারেন আমি কল্যাণ চাই, কিন্তু পিআর চাওয়া বলতে আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে জামাত নিজে জানে ফার্স্ট পাস দ্য পোস্টে তারা যতগুলো সিট পাবে পিআরে তারা তার চাইতে বেশি সিট পাবে, সেই কারণেই তারা আসলে মূলত লোয়ার হাউসে পিআর চায়। এবং জামাত পিআর এখন না, জামাত পিআর অনেক দিন থেকেই চায় মূলত এই কারণে। একটা উদাহরণ দেই, 96 সালে মাত্র 3টা সিট পেয়েছিল জামাত। জামাতের ভোটের পার্সেন্টেজ আমি ভুল না করলে অ্যারাউন্ড 10% ছিল সম্ভবত, গালিব ভাই 8% ছিল, 8%। মানে ওনারা 3টা সিট পেয়েছিলেন 96-তে, 8% হলে ওনারা 24টা সিট পেতে পারতেন। তো ওনাদের এই ট্রমাটা এটা আছে, এবং জামাত এখন পিআর চাইছে কারণ তাদের কাছে তাদের সার্ভে আছে, তারা কিন্তু নিশ্চয়ই জানেন যে তাদের অন্তত কনস্টিটিউয়েন্সি যে মানে ইভেন ভোটের যে তাহলে সময়টা এই সময়ে এসে কেন চাইছেন? এই সময় ওনারা কেন আলোচনা শুরু থেকে এই দাবিটা তুলেন? হ্যাঁ, আমি এটা আমার ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন আছে। হ্যাঁ বলছি, জি আমি একটু একটা মিনিট বলি। ডক্টর গালিব আপনি শেষ করেন। আমরা যদি একটা ডাইভার্জেন্ট জায়গা থেকে দেখতে চাই তাহলে এইভাবে দেখতে পারি, কিন্তু আমার বোধহয় যে দেখেন আমরা ন্যাশন বিল্ডিং এর একটা কনভার্জেন্ট জায়গা থেকে যদি দেখি তাহলে আমি আইডেন্টিফাই করব যে জামাত যে নিম্নকক্ষে পিআর চাইতেছে এটা ধরনের একটা কনসেনসাস হয় নাই। আবার একইভাবে বিএনপি যেভাবে উচ্চ কক্ষের পিআরও মানতেছে না, এটাও মানে অন্যান্য আলাপ আলোচনা কনসেনসাসের মধ্যে আসে নাই। তো আমার বোধ হয় যে নেশন বিল্ডিং এর জায়গা থেকে জামাত যদি লোয়ার হাউসে পিআর ড্রপ করে এবং বিএনপি যদি আপনার আপার হাউসে পিআর এবং আপার হাউসে কিছু স্পেসিফিক দায় দায়িত্ব থাকবে এটার ব্যাপারে যদি এগ্রি করে, তাহলে আমরা একটা কনসেনসাসে যাইতে পারি। তো আমার বোধ হয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্ত ডাইভার্জেন্স আছে এগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, কিন্তু আমরা যেন এগুলোকে এইভাবে বড় করে না তুলি যাতে করে আমাদের ন্যাশনাল বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়। অসংখ্য ধন্যবাদ মির্জা গালিব। আমরা একটু জনাব সাইফ আপনার কাছে যেতে চাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে আপনাদের শাপলা প্রতীক আপনারা পাবেন কি পাবেন না সেটি নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল। আজ আবারও আলোচনা হলো, কারণ আজ নির্বাচন কমিশন সচিব তিনি সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন যে যদি আপনারা না বেছে নেন 19 অক্টোবরের মধ্যে বিধিমালায় নির্ধারিত যেসব প্রতীক দেওয়া হয়েছে তার মধ্যে যদি আপনারা শাপলার বিকল্প কোনো একটি প্রতীক বেছে না নেন তাহলে নির্বাচন কমিশন নিজে থেকেই একটি প্রতীক আপনাদের জন্য বেছে দেবে। এখন আপনারা কি চিন্তা করছেন? আপনারা কি চিঠি পেয়েছেন কিনা? নির্বাচন কমিশন বলেছে যে আপনাদেরকে চিঠি পাঠানো হয়েছে। জি, আমাদের চিঠি আমরা পেয়েছি, তবে আমরাও আসলে শাপলা ছাড়া আসলে আমরা নিবন্ধন বা নেক্সট প্রক্রিয়াগত জায়গাতে আমরা আসলে পার্টিসিপেট করব না, এটাও আমরা আসলে এখানে। কেন এই প্রতীক নিয়ে এই অচল অবস্থাটা হচ্ছে আপনাদের সাথে, যে নির্বাচন কমিশনের যে টানাপোড়েনটা, এটা আসলে মূল কি কারণে হচ্ছে আপনার মনে হয়? মূল ধরেন ডে 1 থেকে তো যখন আমরা নাগরিক কমিটির ফরম্যাটে আমরা কাজ করছিলাম, তো সে সময় কিন্তু আমরা আসলে এই নির্বাচন কমিশন যে গঠন বা যে প্রক্রিয়া সেটা কিন্তু আমরা বিরোধিতা করেছি। কারণ আমরা বলেছিলাম যে এই সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এগুলোর আসলে সংস্কার ছাড়া যদি তারা তাদের প্রক্রিয়াগত জায়গায় কাজ শুরু করে, কার্যক্রম শুরু করে, তাহলে তো 17 বছর ধরে যেভাবে নির্বাচন কমিশন কাজ করেছে, একটি বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগকে যেভাবে ফ্যাসিলিটেট করেছে, তাদের আজ্ঞাবহ হয়ে তাদের মতো করে কাজ করেছে, সেটা তো এখনো তারা করবে। তারা নিশ্চয়ই এখন পিক অ্যান্ড চুজ করবে যে আসলে এই সময় মানে কাদেরকে সার্ভ করলে তারা বেশি বেনিফিটেড হবে। তো সেই জায়গাগুলোর সংশয়ের জায়গা থেকে কিন্তু আমরা বিরোধিতা করেছি, এবং আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন গঠন হওয়ার পরে অনেক অবৈধ ইলেকশনের বৈধ মেয়রকে আমরা দেখতে পেয়েছি। এটা নিয়ে অনেক কাদা ছোড়াছড়ি, মারামারি, এরকম ঘটনাও কিন্তু আমরা দেখেছি, যেটা আসলে তারাই দিয়ে দিতে যাচ্ছে যে না না এটা তাদের পাওয়া উচিত। কিন্তু যেই মার্কাটা মানে পেতে আইনগত কোনো মানে বাধা বিধিনিষেধ নেই, বা তারা কিন্তু ইভেন ব্যাখ্যাও দিচ্ছেন না। মানে স্বাভাবিক আপনি আমাকে একটা মানে শাপলা প্রতীক দিবেন না, সেটা একটা ব্যাখ্যাকে আমরা এক্সপেক্ট করতে পারি না। তারা বলছেন যে তাদের তালিকায় নেই এটি। এটা তো কোনো ইয়া হতো, কিন্তু এটা তো কোনো যে নতুন মার্কাগুলো অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো তো তালিকায় ছিল না। এবং তারা কিন্তু যখন প্রথম অবস্থায় ছিল তারা কিন্তু বলেছিল শাপলার প্রতীকটি তারা অন্তর্ভুক্ত করবে। তো এই যে দ্বিচারিতা, এই জায়গাটা তো শুধুমাত্র শাপলার প্রতীক পাওয়ার জন্য না,
এটা আসলে আমাদের এই প্রোটেস্টটা বা আমাদের এই জায়গাটা স্টিক থাকার কারণ হচ্ছে যে আমরা যে বলছি যে আমাদের এই সব প্রাতিষ্ঠানিক এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হওয়া প্রয়োজন এবং এই নির্বাচন কমিশন যে আসলে মানে সঠিকভাবে ফাংশন করবে না বা তারা যে আসলে একটা দলের কেন্দ্রিক সার্ভ করতে পারে, এই সংশয়ের জায়গাগুলো তো এইটার জন্য স্ট্যাবলিশ হতে পারছে। কারণ তারা যদি আসলে এই সামান্য মার্কা নিয়ে এরকম করে, তাহলে আপনি ইলেকশনের সময় তারা আগের মতো করে কোনো দলের প্রতি আলাদা একরকম ভালোবাসা প্রীতি দেখাতেই পারে। তো আমাদের এই জায়গায় স্টিক থাকার রিজন এইটা। আর আমরা কেন থাকছে এটা তো একটা রিজন। আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে আপনার চোখে নতুন বাংলাদেশ নামে আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম আমাদের দল গঠনের সময়। তো সেখানে আমরা যেটা বারবার বলি যে আমরা আসলে মানুষের দল, জনগণের দল, যে জনগণের রাইটগুলো নিয়ে আমরা ফাইট করি এবং তাদের চিন্তাটাকে আমরা আসলে মানুষের সামনে তুলে ধরি এবং এটার জন্য আসলে লড়াই করি। তো সেখানে রাজনৈতিক দলের নাম আমরা তাদের কাছে চেয়েছিলাম, মার্কা চেয়েছিলাম। সেখানে কিন্তু সব থেকে বেশি মানুষ এই শাপলাতেই আসলে ভোট দিয়েছিল। সেটা অনলাইন অফলাইন দুইভাবে আমরা ক্যাম্পেইন করেছিলাম। এবং আপনারা জানেন যে জুলাই যে পদযাত্রা হলো, সেখানেও মানুষের ব্যাপক ভালোবাসা আমরা দেখেছি এই মার্কার জন্য। তো এই মার্কা দিতে তাদের আসলে কেন এত সমস্যা, কোন শক্তির জন্য আসলে তারা এগুলো দিতে পারছে না, ব্যাখ্যা মানুষের কাছে দিতে চাচ্ছে না, এটা তো নতুন বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে তো আমরা এইভাবে আশা করতে পারি না। তো আমাদের লড়াইটা আসলে জনগণের জন্য লড়াই, এটা যে ব্যক্তিকেন্দ্রিক একটা ক্ষোভ আক্ষেপ তা না। আমরা জনগণের জন্য লড়াই করছি। এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে ফাংশন করা উচিত কিভাবে, স্বাধীনভাবে, এবং তারা যে আসলে কাউকে এরকম ব্যাখ্যা ছাড়া কোনো কিছু না দিতে পারে বা এরকম জায়গাগুলো যে আবার নতুন করে কালচারাল জায়গাটা তারা স্ট্যাবলিশ করছে, সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান। জি জনাব সাইফ, আপনি বলেছেন যে আপনারা জনগণের জন্য লড়াই করছেন এবং এর আগে জরিপ নিয়ে যখন কথা হচ্ছিল আপনি স্বাভাবিকভাবে আপনি আপনার বক্তব্য থেকে আমি যেটি বুঝেছি যে এইসব জরিপের ফলাফল আপনারা খুব একটা আমলে নিচ্ছেন না। যদি জরিপের ফলাফল আমরা আমলে নাও নিই, আপনার কি মনে হয় যে এই যে 5 অগস্ট পরবর্তী সময়ে আপনাদের যে জনপ্রিয়তা ছিল বা মানুষের যে সমর্থন আপনাদের সাথে ছিল, এখন এসে সেই সমর্থন কি একই পর্যায়ে আছে, বেড়েছে না কমেছে, কি মনে হয়? না, এটা ভুল বললেন। জরিপের ফলাফল আমরা আমলে নিচ্ছি না তা না। আমি বলছি আওয়ামী লীগ প্রাসঙ্গিক করার যে জায়গাটা, সেটাকে আমরা আমলে নিতে চাই না এবং আমরা নিচ্ছি না। অবশ্যই জরিপকে আমরা মূল্যায়ন করি এবং আমরা এগুলো অবশ্যই ফলো আপে রাখি এবং আমাদের নিজেদেরও ডেটা কালেকশন প্রত্যেকটা উপজেলায়, সেখানেও কিন্তু আমাদের নির্দিষ্ট টিম আছে যারা আসলে এই স্যাম্পলিংগুলো করে দেখছে। সেখানে আমরা অনেক সময় আমরা দেখেছি যে সেখানে আপনারা কি ফলাফল পাচ্ছেন? প্রথমের দিকে একরকম সারা ছিল, সেটা আবার কিছু সময় ডাউন ছিল। মানে আমরা তো ধরেন যে আমরা এই রাজনীতিটা করার চেষ্টা করছি যেখানে আমরা দায় নিতে চাই আর কি। মানে আমার কোনো ভুল হলো, এটা যে প্রিভিয়াস টাইমের যে রাজনৈতিক দলগুলো তারা তো আসলে কখনো কোনো ভুল করে না, এটা করতে পারে না, এটা তাদের দ্বারা সম্ভব না। কিন্তু আমরা বলি যে আমরা অবশ্যই ভুল করি, আমরা ভুল শুধরাই এবং সেই জায়গা থেকে সংশোধন করে আমরা বেটার কিছু দেওয়ার চেষ্টা করি। তো সেই জায়গায় আমরা দেখেছি যে আমাদের এরকম কোনো ভুল, যেটা আসলে অনেক বড় করে অনেক সময় মিডিয়াতে ফলো করে প্রচার করা হয়েছে, তারপর আমরা সেই দায়টা নিয়েছি। তখন আমরা দেখেছি যে গ্রাফটা নিচে নেমেছে, আবার আমরা দেখছি আমরা জুলাই পদযাত্রার টাইমে দেখলাম যে গ্রাফটা আবার বাড়লো। এরকম কিছুটা আপডাউনের মধ্যে আছে। কিন্তু বিএনপি বা জামাত এরা তো অনেক বছরের একটা রাজনৈতিক দল। তো 7 মাসের একটা রাজনৈতিক দলের সাথে যে তাদের একটা কম্পারিজন করা হচ্ছে এবং তারা কিন্তু লিস্টে আছে, 5% বলেন, 10% বলেন, 15% বলেন। আপনাকে বিএনপি বা জামাতের যে রাজনৈতিক জনপ্রিয়তা সেটির সাথে কম্পেয়ার করিনি। আমি যেটি জানতে চেয়েছি সেটি হচ্ছে যে 5 অগস্ট পরবর্তী সময়ে আপনাদের যে জনপ্রিয়তা ছিল সেটি কি আমাদের যেই জনপ্রিয়তা ছিল একই অবস্থানে আছে, কমেছে না বেড়েছে, কি মনে হয়? আপ ডাউন করেছে। মানে এটা কোনো সময় কিছুটা কমেছে, যেই অবস্থান প্রথমে ছিল ডে ওয়ানে, এখন একটা স্টেবল পর্যায়ে আছে। এবং আমরা যেভাবে আসলে আমাদের রাজনৈতিক কার্যক্রম, যে ফাইটটা আমরা করতে চেষ্টা করছি, শুধুমাত্র তো বারবার আমরা এটা বলি যে আমরা তো শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এই আন্দোলন বা এই জায়গাগুলোতে আসলে আসিনি। আমরা রাজনীতিতে এসেছি আসলে আমরা একটা পরিবর্তনের জন্য। আপনি দেখেছেন যে জুলাইয়ের সময় আসলে দেয়ালে দেয়ালে লেখা থাকতো বিকল্পকে, পরিবর্তনগুলোর কথা কিন্তু মানুষ দেয়ালে লিপিবদ্ধ করে রেখেছিল। সেই জায়গাটার জন্য আমরা স্পিডগত জায়গা থেকে ফাইট করে যাচ্ছি, যেটা আসলে আমাদের বিজ্ঞ যারা সিনিয়র রাজনীতিবিদরা আছেন তারা এখন অনেকটাই আমাদেরকে সাইড করে ফেলার চেষ্টা করছে, জুলাইকে সাইড করে ফেলার চেষ্টা করছে এবং আস্তে আস্তে এই ব্যাপারগুলো অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। মানে এখন আসলে আমি শিওর 1 সপ্তাহ পর আপনাদের এই টকশোতে আসলে নির্বাচনের বাইরে হয়তো বা আর কোনো এজেন্ডা আমি কথাই বলতে পারবো না, কারণ আপনাদের এজেন্ডাভুক্ত ওই জায়গাটাই থাকবে না। সেইভাবে যে মানে আমরা বারবার অনেক সময় 90-এর উদাহরণগুলো টানি,
এটাও এরকম একটা হবে, কিন্তু আমরা টিল লাস্ট ডেট আমরা এটার জন্য ফাইট করে যাব। এটা যদি অপ্রাসঙ্গিক করে ফেলেন, আমরা আমাদের যে কোনো ফরম্যাট থেকে আমরা এটার জন্য প্রতিবাদ করব, কথা বলবো এবং এটার জন্য আমরা লড়াই করতে চাই। জনাব সাহেব, আপনি বলেছেন যে আপনারা পরিবর্তনের জন্য রাজনীতি করতে চান এবং আসলে মিডিয়ায় বিভিন্ন বক্তব্য আসে এবং সেটি নিয়ে আলোচনা হয়, সে বিষয়ে আমিও একমত। কিন্তু সেরকম একটি বক্তব্য এখন আমারও আসলে কোট করতে হচ্ছে, এটি না করে পারছি না। সেটি হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার আগেই আপনাদের দলের একজন নেতা তার বক্তব্যের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় তিনি কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখার হুমকি দিয়েছেন, যদিও পরে তিনি দুঃখ প্রকাশ করেছেন। ক্ষমতায় যাওয়ার আগেই যদি এই ধরনের বক্তব্য আসে, তাহলে ক্ষমতায় গেলে এর পরে পরিস্থিতি কি দাঁড়াবে, সেই ভাবনাটা কি আসলে অযৌক্তিক কিনা? না, অযৌক্তিক না অবশ্যই, এবং উনি ওনার পোস্টে ব্যাখ্যা করছেন, এটা আপনি বলেছেন। এবার একটা জায়গা দেখেন যে গত 5 তারিখের পর থেকে মানে তরুণদেরকে নিয়ে এমন ছেলে খেলা করা হচ্ছে এবং আমাদের মানে সবাই কিন্তু আমরা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, কারণ বড় বড় রাজনৈতিক দল জাস্ট এখন একটা ফুটবলের মতো খেলছে। এই তোমরা তো বাচ্চা কাচ্চা, তোমরা এত কিছুতে কি করবা, আমাদের সাথে বসতেছো, এটাই তো অনেক বেশি, আমাদের সাথে যে নির্বাচনে আলাপ হচ্ছে এটাই তো অনেক বেশি। এইভাবে যে আস্তে আস্তে একটা ন্যারেটিভ বিল্ড করা হচ্ছে এবং তরুণদেরকে অপ্রাসঙ্গিক করা, রাজনীতিতে অপ্রাসঙ্গিক করা, এই জায়গাটা কিন্তু খুব সূক্ষ্মভাবে এটা আওয়ামী লীগেরও অনেক লোকজন করছে, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও করছে, কারণ তাদের জন্য সব থেকে থ্রেট হচ্ছে এই তরুণরা। কারণ তরুণরা এই সিস্টেমের পরিবর্তনের জন্য লড়াই করছে। তরুণরা তো হেসে খেলে জুলাইয়ের পরেই তো আসলে একটা জাতীয় সরকার গঠন করতে ফেলতে পারতো, একটা বিপ্লবী সরকার গঠন। কি সেই বার্তা দেয় যে পরিবর্তনের? আমি শেষ করি, এই জুলাইয়ের পরবর্তী সময় একটা বিপ্লবী সরকার গঠন করে ফেলতো, যদি এত ক্ষমতার লোক থাকতো, এত আসলে প্রভাব প্রতিপত্তি দেখানোর জায়গা থাকতো। তরুণরা ডে ওয়ান থেকে আসলে নিজেদের মানে স্থিরতা, নিজেদের দায়িত্বশীলতা দেখিয়ে আসছে, কিন্তু বারবার তারা প্রতারিত হচ্ছে। আপনি একটা এলাকাতে যখন মানে তার যে ব্যাখ্যাটা ছিল, আমি যতটুকু জানি যে তার এলাকাতে সে তিনটা দিনে হচ্ছে যে প্রোগ্রামগুলো করছে এবং তার বক্তব্যের টাইমেই হচ্ছে যে সেই কথাগুলো আসছে, মানে লাইট ইলেকট্রিসিটি চলে যাচ্ছে। কিন্তু এই বক্তব্য কোনোভাবে আমরা সমর্থন করি না, কিন্তু সে যেটা বলেছে আউট অফ ফ্রাস্ট্রেশন হচ্ছে সে কথাটা বলেছে, এটা আমাদের দলীয় জায়গা থেকে আমরা এরকম বক্তব্য সমর্থন করি না। কিন্তু বিহাইন্ড দ্য সিনের এই ঘটনাগুলো, এই ঘটনা প্রভাবগুলোকে আপনাদের অ্যাড্রেস করতে হবে। সেগুলো যদি অ্যাড্রেস না করে শুধুমাত্র ওই ফলাফলটা, রেজাল্টটাকে যদি অ্যাড্রেস করেন, তাহলে আমার মনে হয় যে এটা জাস্টিফিকেশন বা জাস্টিফাইড হয় না। ডক্টর জায়েদ, আপনার কাছে যেতে চাই। দেশে যখন কু হবে কি হবে না, নির্বাচন হবে কি হবে না, সরকার থাকবে কি থাকবে না, কোন উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন, এসব নিয়ে এক ধরনের গুজবের জোয়ার বইছে, তখন প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের একটি অনুষ্ঠানে যোগ দিতে ইটালি গেছেন এবং সেখানে আমরা দেখলাম যে বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছিল যে এই সফরের সময় তিনি ইটালির প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। এটি প্রথম নয়, এর আগেও এই ধরনের বক্তব্য আমরা পেয়েছি, কিন্তু পরে প্রেস সচিব জানিয়েছেন যে এই সংবাদ পুরোপুরি ঠিক নয়। তাহলে ঠিক নির্বাচনের 4 মাস আগে প্রধান উপদেষ্টা এবং আমি যতদূর জানি স্বরাষ্ট্র উপদেষ্টাও গিয়েছেন, তাদের এই রোম সফর আসলে কতটা জরুরি ছিল আপনার মনে হয়? আমি আসছি, তার আগে জনাব সার্জিসকে নিয়ে আমি একটু হালকা রঙে একটা কথা একটু বলতে চাই। আমরা শেষের দিকে খুব দ্রুত বলছি। মানে জনাব সার্জিস যা বলেছেন মানে খুব কানে লাগলো নতুন বলে। মানে আমি গতকাল একটা টক শোতে বলছিলাম, আমরা বেড়ে উঠেছি বাংলাদেশের মিছিলে অমুকের চামড়া তুলে নেব আমরা, এই কথা শুনে। মানে চামড়া তোলা কি কম খারাপ কলিজা ছেঁড়ার চাইতে? মানে আমরা এগুলো বলেছি এবং শুনতে শুনতে ওইটা আমাদের গা সওয়া হয়ে গেছে, তাই আমরা প্রশ্ন করিনি। এখন নতুন একটা কথা বলা হয়েছে এবং এটা বিদ্যুৎ অফিসকে বলা হয়েছে বলে সম্ভবত আমাদের একটু বেশি লেগেছে, পলিটিক্যাল রেটরিক। এবং ওই যে বললাম আমরা অথবা তারা পরিবর্তনের প্রতিজ্ঞা করেছিলেন বলে, হ্যাঁ সেই কারণে একটু বেশি আসছে। কিন্তু ওই যে একই কথা যেগুলো আসলে আমরা শুনেছি, পরিবর্তনের প্রতিজ্ঞাটা সম্ভবত একটা বড় কারণ। আপনি যে প্রধান উপদেষ্টা সফর বলেন, প্রধান উপদেষ্টা বিদেশ সফর, এই সরকারের কলঙ্ক যদি বলি, প্রধান উপদেষ্টার কলঙ্ক যদি বলা হয়, ইনএফিসিয়েন্সির বাইরে, ইনএফিসিয়েন্সিও ঠিক না, আমাদের এই সময় আরো এফিসিয়েন্টলি কাজ করা উচিত ছিল। ওনার ব্যক্তিগত কিছু বেনিফিট সরকারকে ব্যবহার করে উনি নিশ্চিত করেছেন, অনেকে এই তালিকাটা জানেন, আমি দিচ্ছি না। এটা অসুন্দর হয়েছে, এগুলো লিগাল, এগুলো ইললিগাল না, কিন্তু খুবই অসুন্দর হয়েছে। তার মতো একজন মানুষের কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করি না। এবং আরেকটা হচ্ছে বিদেশ সফর, এই জনগণের টাকা, রাষ্ট্রের টাকা খরচ করে ওখানে গেলেন এবং ওখানে মানে রিপোর্ট পড়লাম যে এই প্রোগ্রামগুলোতে খুবই রেয়ারলি সাক্ষাৎকার তার অফিসে গিয়ে, মানে আমি এটা খুবই সারপ্রাইজড হয়েছি। এটা কিন্তু তার অফিসে সাক্ষাৎ, মানে আমাদের প্রধান উপদেষ্টা একজন মেয়রের অফিসে যাচ্ছেন, মানে প্রোটোকল সব বিসর্জন দিয়ে। ওটা যে অফিস, এটা নিয়ে ওই পরে মেয়র মানে রোমের মেয়র অন্যান্য মেয়র বা অন্য গেস্টদের সাথে যে মিটিং করছে সেই ছবি দিয়ে একদম ক্লিয়ারলি এটা এখন প্রুভড। সো এটাও বা কেন হলো? মানে এগুলো খুবই হাস্যকর, খুবই অদ্ভুত। এবং এই যে উনি যাচ্ছেন, এই যে প্রাইম মিনিস্টারের সাথে দেখা হবে,
এই আলাপগুলো করা হয় মূলত ওনার এই যাওয়াটাকে এক ধরনের লেজিটিমাইজ করার জন্য। জি। কিন্তু এটা তো দিনের শেষে হয় না, এটা দিয়ে তো আবার সে কথা হবেই। সো আমি মনে করি এই ক্লারিফিকেশনগুলো দরকার। এবং সবচেয়ে ভালো হতো যে উনি কেন যাচ্ছেন, কি অ্যাচিভ হচ্ছে, কি অ্যাচিভ করতে চাইছেন। এটা প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাংবাদিকদের সাথে আসলে একটাও উনি সংবাদ সম্মেলন করেননি, নট আ সিঙ্গেল ওয়ান। জি। কিন্তু এই ব্যাখ্যাগুলো, যেহেতু প্রশ্ন আছে, এগুলো নিয়ে ডিবেট আছে, এই জিনিসগুলো একদম স্পষ্ট করা দরকার ছিল। উনি না গেলে আমাদের কি ক্ষতি হতো, উনি দেশে গেলে ফিরলে কি হয়তো হচ্ছে। প্রেস টিমের কাউকে আমরা পাবো এবং তখন তাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারবো। প্রধান উপদেষ্টাকে পাওয়ার স্বপ্ন আমরা দেখি না। ডক্টর মির্জা গালিব, আপনার কাছে যেতে চাই। একেবারে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে একজন ইসলামী বক্তা মাওলানা তারেক মনোয়ার তিনি বলেছেন যে আফগানিস্তান আজকের পৃথিবীর 3 নম্বর দেশ অর্থনীতির দিক থেকে। 3 বছর আগেও আমরা তাদেরকে শিক্ষা দিয়েছি, ভিক্ষা দিয়েছি। এখন সেখানে আজ মোল্লারা ক্ষমতা নিয়েছে, তালেবান জামায়াতে ইসলামীর আরেকটা ভার্সন, ওদের নেতাও আল্লামা মওদুদি। জামায়াতে ইসলামী কি তালেবানের আরেকটা ভার্সন? এক সেকেন্ড একটু যোগ করে দিন, গালিব ভাই বলুক, ওটা জবাব দিবে। তালেবানরা কিছুদিন আগে বই নিষেধ করেছে, অনেকগুলো বই, এর মধ্যে জনাব মওদুদির বই ওখানে নিষিদ্ধের তালিকায় ছিল। ডক্টর মির্জা গালিব, আপনার কাছে যেতে চাই, 1 মিনিট সময়। ভালো এক্সাম্পল দিচ্ছে। সো দ্যাট প্রুভস যে আপনার তালেবানদের যেই সরকার ফরমেশন পদ্ধতি, এটা মূলত মাওলানা মওদুদির থিওলজিক্যাল যে চিন্তা, যে রাজনৈতিক চিন্তা, তার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু যেহেতু তারা একটা ইসলামী শাসন ব্যবস্থার কথা বলতেছে, তো সেই জায়গা থেকে বাংলাদেশের ইসলামিস্টরা ধরেন তালেবান মডেলের ব্যাপারে আপনি এক ধরনের এনথুজিয়াজম পাবেন বিভিন্ন জায়গায়। আমি যদি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লোকজনদেরকে দেখি তাহলে এটা বলতে পারবো। তো তালেবানদের গভর্নমেন্ট সিস্টেমের ব্যাপারে আপনার কমেন্ট করার সবচেয়ে বড় প্রবলেম হলো যে মানে যথেষ্ট ইনফরমেশন আমাদের কাছে নাই। কিছু কিছু ইনফরমেশন যেগুলো ধরেন ওয়েস্টার্ন মিডিয়া হয়ে আসে, সেগুলোকে আপনি পুরোপুরি ট্রাস্ট করতে পারবেন না। তো আমার বোধ হয় যে ইনফরমেশনগুলো যদি আমরা অথেন্টিকলি পাই, তাহলে এই সিস্টেমটাকে ইনফরমেশন আনার জন্য কিছুদিন আগে আমাদের একটি দল কিন্তু মানে আমাদের ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দলের নেতারা সেখানে সফরে গিয়েছিলেন এবং সেখান থেকে না ট্রু। কিন্তু ধরেন যে মানে একেবারে আমি যদি এজেন্ডা বেসিস কথা বলতে চাই, তাহলে তো আপনি ইনফরমেশনটা রাইট না রং এটা না জানলে আমি কমেন্ট করতে পারবো না। যেমন ধরেন আপনি যদি আমাকে বলেন যে একটা ইসলামী রাষ্ট্র হইলে সেখানে কি অমুসলিমদের সব বই, কবিতা, গল্প বন্ধ করে দিবে? না, ইসলামের এরকম কোনো প্রভিশন নাই। অথবা ইসলামের মধ্যে ভিন্ন ভিন্ন যে আপনার ফিকি স্কুল আছে, একজনের মতামতের সাথে আরেকজনের মতামতের যে ডক্টর মির্জা গালিব, আর একদমই সময় নেই আমাদের হাতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।